আমরা বলেছি আপনি আসেন, আমরা তো কাউন্সিল করে এখানে দায়িত্ব নিচ্ছি, আমরা জোর করে আপনার মতো রাজের অন্ধকারে ক্ষমতা নেই। ইতিহাসের পাতায় আপনি একজন ব্যর্থ সরকার প্রধান হিসাবে সেটা লিপিবদ্ধ হবে, ইতিহাস কিন্তু নীরবে লিখতেই থাকবে। আমরা বলেছি আপনি আসেন, আমরা তো কাউন্সিল করে এখানে দায়িত্ব নিচ্ছি, আমরা জোর করে আপনার মতো রাজের অন্ধকারে ক্ষমতা নেই। এরশাদ সাহেব আমাকে লিখে দিয়ে গেছেন, কাগজ আছে একদিন দেখাবো। আমি কাজ করার সুযোগ এবং সম্মানটা থাকলেই হয়, আমি চেয়ারম্যান হইতে কখনো চাইনি। কিন্তু কাদের সাহেব যেভাবে চেয়ারম্যান হয়েছেন, একজন পরিপক্ক অনভিজ্ঞ মানুষ রাজনীতিতে, তিনি একটা ছোট্ট চাকরি করতেন, কিন্তু ভাই হিসাবে এরশাদ সাহেব আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার সিদ্ধান্ত সবগুলোই কর্তৃত্ববাদী এবং মনে হইল একজন স্বৈরাচারের কাছে একটি দল আছে। যখন তিনি একটা কাউন্সিলের কথা ডাক দিলেন, সেটা পেট্রিয়ামের সিদ্ধান্ত ছিল, আমরাও ছিলাম, তখন আমরা জানালাম যে ব্যারিস্টার ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার একটা প্যানেল দিতে পারে, দেয় নাই তো। উনি এসে বাসায় কারো লোকজন যদি বলতেন একটা সমন্বয় করব, একটা যৌথ নেতৃত্ব সৃষ্টি করব, কিন্তু সেদিকে তিনি তাকালেন না। আমরা এই দেশকে একত্রিত করেছিলাম, জাতীয় পার্টির পতাকা তলে লক্ষ লক্ষ মানুষ এসেছিল, স্বরাজ্যোদ্ধানের কথা আপনাদের মনে আছে, সেই সমাবেশের কথা। কিন্তু ওনার কাছ থেকে আশা করছিলাম যে উনি ওইভাবে দলটাকে শক্তিশালী করবেন। কে মহাসচিব, সেটা বড় কথা না, চেয়ারম্যানের নেতৃত্বে একটা দল আগায়, নামটা চেয়ারম্যানই থাকে, পতাকা চেয়ারম্যানের হাতেই থাকে, সেখানে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই আজকে একটি নির্বাচন সামনে আসবে, এটি পরিবর্তন আসছে, 5ই আগস্টে স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে যেতে হবে। আমরা দলকে সুসংগঠিত করব, মানুষের কাছে যাব, হোসেন মোহাম্মদ এরশাদের সকল নির্মাণ, উন্নয়ন, সংস্কার, কল্যাণ, মানব সেবার কথা আমরা তুলে ধরব। মানুষ যদি আমাদের পক্ষে আসে, আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি, যদি নাও পাই অনেক মানুষ আমাদের ভোট দেবে, অনেক মানুষ সমর্থন দেবে, সেটা আমরা বিশ্বাস করে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা নিয়েই আমরা কাউন্সিল করেছি। কাউন্সিলররা আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনারা জানেন। নির্বাচিত চেয়ারম্যান আমাদের ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, এবং যে সময় আমরা কাউন্সিল করি কাদের সাহেবকে আমরা চিঠি দিয়েছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি আসেন নাই। তিনি কয়েকটি লোককে ওখানে থামিয়ে দিলেন, এবং দেখুন আমরা আইনের আওতায়, সংবিধান মোতাবেক, গঠনতন্ত্র মোতাবেক আমাদের কাউন্সিল হয়েছে। সকল কিছু লিখে আমরা নির্বাচন কমিশনে আমাদের লাঙ্গলের কথা বলেছি। আরো বিস্তারিত আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, তিনি আইনের বিশেষজ্ঞ, ব্যারিস্টার, নির্ভুলভাবে বলবেন। আমি আগাবো না, আমি শুধু এই কথা বলবো, ভাই বোনেরা, দেশটা কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে চলছে। দেশের মানুষ শান্তিতে রাত্রে ঘুমাতে পারে না, সকালে বের হলে তার ছেলে, তার স্বামী, তার বন্ধু, তার ভাই, তার সন্তান বাসায় ফিরবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। গত 1 বছরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি অনেক মায়ের কোল খালি হয়েছে, আপনি দেখেছেন, নীরবে কোনো ব্যবস্থা নেন নাই। এই অপরগতার জন্য তিনি কি সিদ্ধান্ত নেবেন? আপনি যেখানেই যান, ফ্রান্স থেকে এসেছেন, কিন্তু আমরা কিন্তু আপনার এই অপরগতার কথা বলবো না। ইতিহাসের পাতায় আপনি একজন ব্যর্থ সরকার প্রধান হিসাবে সেটা লিপিবদ্ধ হবে, ইতিহাস কিন্তু নীরবে লিখতেই থাকবে। আমাদের চেয়ারম্যান এরশাদ সাহেব ছিলেন, কিন্তু তার সময় এইরকম একদিনে 3টা মার্ডার, একটি বাস থামিয়ে গুলি করে বাসটাকে জ্বালিয়ে দেওয়া, এবং রাউজানের মতো জায়গায় নির্মম ভাবে দিবালোকে একাধিক হত্যা। বাংলাদেশটা একটি এমন একটি হত্যা এবং নির্মমতার মাটি হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ দেশ থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু মানুষের কাছে সেই অর্থ নাই, সেই ব্যবস্থা নাই, এবং আরো কতগুলো ব্যাপার আছে। এটা আনিস ভাই বলবেন যে ভুটানের মতো জায়গায় আমরা ভিসা পাচ্ছি না। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে ভিসা পেতে কত কষ্ট হয়, এবং আমেরিকার ভিসা প্রায় বন্ধ, ইউরোপের ভিসা পাওয়া যাচ্ছে না। এই যে দূর অবস্থা জনজীবনে, রাষ্ট্রের মানুষের কাছে, সেদিকে উনি তাকাচ্ছেন না। উনি ঠিকই জাতিসংঘে গিয়ে অনেক কথা বলছেন,
কিন্তু রাষ্ট্রে দেশের মানুষ কিভাবে আছে সেদিকে তিনি তাকাচ্ছে না। এই দুর্বিষহ অবস্থার থেকে একটি পরিত্রাণের জন্য দেশের মানুষ কিন্তু জেগে উঠছে। আবার একবার মাঠে মানুষ নামবে, এরকম একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক ব্যক্তি হিসেবে। কারণ আমরা ক্ষুধা দারিদ্রতা মানুষকে কিন্তু ঘরে বসে থাকতে দেবে না, ঘরের থেকে বের করে নিয়ে আসবে, মাঠে নামবে। বাজার বন্দর শহর অলিগলি আজকে চালু আছে, গুলো পরিপূর্ণভাবে থেমে যাবে যদি হত্যা না থামে। এই বাজার ঘাট দখল, চাঁদাবাজি, মানুষকে অপমান এবং মিছিলের উপরে আক্রমণ, একটা অনিশ্চয়তা সর্বক্ষেত্রে দেখা দিচ্ছে। সেই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেয় এবং প্রশাসনিক কতগুলো সিদ্ধান্ত আমাদেরকে বিচলিত করেছে যে এইভাবে একটি দেশে গত 55 বছরে কখনো কিছু ঘটে নাই, সেগুলো আপনারা বুঝে নেবেন। আপনাদের বুঝতে হবে যেখানে এতগুলো পুলিশ মারা গেল তাদের সংখ্যা কত এবং তাদের বিচার কোথায় হবে সেভাবে বলা যায় না। আমার ভাইয়ের ছেলে একজন পুলিশ অফিসার, আমার আত্মীয় পুলিশ অফিসার, আমার মেয়ে বিয়ে দিয়েছি ডিআইজি কাছে, ডিআইজির ছেলের কাছে, এবং এইরকম আত্মীয় স্বজন আপনাদেরও আছে। পুলিশ কি তারা মানুষ না? তারা দায়িত্ব পালন করেছে। যদি ভুল হয়ে থাকে সেটার জন্য দায়ী যারা নির্দেশ দিয়েছে তারা। এই নিরীহ পুলিশের যে হত্যার জন্য দায়ী কারা তাদের এখনো খোঁজা হচ্ছে না। কিন্তু যেসব জায়গায় হাত দেওয়া হচ্ছে সেটা স্পর্শকাতর। সেই জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিন্তিত, আমি উদ্বিগ্ন। আমি আপনাদের সকলকে বলবো যে দলকে ঠিক করেন, পার্টি যদি শক্তিশালী হয় ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কারণ আমাদের পার্টির চেয়ারম্যান তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুধু নয়, তিনি সেনা প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, সরকার প্রধান ছিলেন। তিনি এই দলকে সৃষ্টি করেছেন, তার আদর্শ তার পতাকা আমাদের কাছে আছে। আমরা থেমে থাকবো না, আমরা মানুষের কাছে যাব, বাজারে বন্দরে শহরের অলিতে গলিতে 68,000 গ্রামে গিয়ে মানুষের কাছে বলবো যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আপনাদের নিরাপত্তা ছিল, আপনাদের জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি অবিরাম চেষ্টা করেছিলেন, যে উন্নয়ন তিনি করে গেছেন, যে নির্মাণ তিনি করে গেছেন, তাই স্পর্শ করলে নিশ্চয়ই আপনাদের মনে জাগবে যে এরশাদ সাহেবের সময় আমরা ভালো ছিলাম, আমরা সুখে ছিলাম, আমরা নিরাপদে ছিলাম, আইনের শাসন ছিল। সেই পার্থক্য তারা খুঁজে পাবে। সেই জন্য দলের কোনো বিকল্প নাই। আমরা শৃঙ্খলা বিশ্বাস করি এবং শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি। আমরা সেই জন্য দলকে ঐক্যবদ্ধ করব। যে বিপর্যয় হয়েছে কাদের সাহেবের হাতে গিয়ে দল সেটাকে পুনরুদ্ধার করতে হবে। এবং এখানে যেসব নেতৃবৃন্দ বসা আছে তার সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা এটা দেশের সকল মানুষ জানে। মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের কর্মীদেরকে তৈরি হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, যুব সংগঠন শক্তিশালী করতে হবে। এখানে বাবলা ভাই আছে, তাকে আমি প্রথম দিন থেকে এই যুব সংগঠনের পক্ষে এবং দায়িত্বে কাজ করতে দেখেছি। সুতরাং এখানে যারা আছে সবাই যুব সংগঠনের সাথে আমরা পাশে থেকে সহযোগিতা করেছি। যুব সংগঠন একটি দল হতে পারে এবং যেসব দল আত্মপ্রকাশ করেছে তার চাইতে যুব সংগঠনের অবস্থান এখনো অনেক ভালো, এখনো সম্ভাবনাময়। আসুন আমরা যুব সংঘ থেকে আরো শক্তিশালী করি এবং আমরা একটি সারা দেশের যুবকদেরকে একত্রিত করে আমরা একটি বড় সম্মেলন করব, সেই অপেক্ষায় আমরা থাকি। এবং আমি আহ্বায়ককে অনুরোধ করব যে তোমাদের যা কেউ আছে তাই নিয়ে তোমরা জেলায় জেলায় উপজেলায় যাও এবং আমরা যারা এই সামনের সারিতে বসা আছি আমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমাদের সহযোগিতা করব, তোমাদের পাশে থাকবো। নিশ্চয়ই জাতীয় পার্টি আরো শক্তিশালী হবে যুব সংগঠনের সহযোগিতায়।